আবির তানবীরকে ওই ছেলের সম্পর্কে খোঁজ নিতে বলে। দিন শেষে জানতে পারে এই ছেলেই ছোটবেলার সেই জয়। এটা জানা মাত্র আবিরের মাথায় রক্ত উঠে গেছিল। ইমার্জেন্সি ভিসা ম্যানেজ করে দেশে ফিরেছে। দেশে ফিরেই 9 বছরের রাগ, ক্রোধ, আক্রোশ সবটা ঢেলে জয়কে পিটিয়েছিল আবির। বর্তমান তানবীর ঘণ্টাখানিক মেঘের মাথায় জলপট্টি দিয়েছে, কিন্তু জ্বর যেন কোনোভাবেই কমছে না। হালিমা খান ঘুমিয়ে পড়েছিলেন। হঠাৎ সজাগ হয়ে তানবীরকে জলপট্টি দিতে দেখে উদ্বিগ্ন কণ্ঠে জিজ্ঞাসা করলেন, কিরে, তুই এখনো এখানে? সেই কখন এসেছিস? খাবি না? তানবীর ছোট করে বলল, খিদে নেই। হালিমা খান পুনরায় বললেন, আবিরও মনে হয় খায়নি, 2 ভাই মিলে খেতে যা। তৎক্ষণাৎ আবিরের কথা মনে পড়ল তানবীরের। বিড়বিড় করে বলল, এই রে, ভাইয়া কোথায় আছে? সঙ্গে সঙ্গে বসা থেকে উঠে দাঁড়ালো। স্বাভাবিক কণ্ঠে মাকে বলল, আম্মু, একটু পরপর বনুর জ্বরটা চেক করো, সমস্যা মনে হলে আমায় ডেকো। কোনো রকমে কথাগুলো বলে স্পিডে বের হলো মেঘের রুম থেকে। একটু ছুটে চলে গেল আবিরের রুমে, কিন্তু আবির রুমের কোথাও নেই, ব্যালকনিতেও নেই। তানবীর রুম থেকে বের হয়ে করিডোর থেকে নিচে দেখলো, নিচেও আবির নেই। তানবীর দৌড় দিল ছাদের দিকে। ছাদের দরজা থেকেই চোখ পড়লো আবিরের সিঙ্গেল সোফাতে বসে আকাশের পানে মুখ করে বসে আছে। এক মুহূর্ত দেরি না করে তানবীর বৃষ্টির মধ্যে আবিরের কাছে দৌড়ে গেল। ছুটোছুটির ফলে তানবীরের শ্বাস নিতে কষ্ট হচ্ছে। কয়েকবার ঘন ঘন শ্বাস ছেড়ে আবিরকে ডাকলো, ভাইয়া, বৃষ্টির মধ্যে বসে আছো কেন? রুমে চলো। আবির আকাশের দিকে দৃষ্টি রেখে শক্ত কণ্ঠে উত্তর দিল, তুই রুমে যা। তানবীর পুনরায় বলল, প্লিজ ভাইয়া, রুমে চলো। কি পাগলামি শুরু করেছো তোমরা? আবির ক্রন্দিত কণ্ঠে জবাব দিল, আমার জন্য মেঘের আজ এই অবস্থা, আমার মরে যাওয়া উচিত। আবিরের অবিদিত কথায় তানবীরের প্রচণ্ড রাগ হলো। রাগে ফুঁসতে ফুঁসতে বলল, তোমাদের মরতে হবে না, আমিই বরং মরে যাই, তাতেই তোমাদের শান্তি হবে। আবির ধমকের স্বরে বলল, তানবীর। তানবীর ধীর কণ্ঠে বলল, আমাকে ধমকাচ্ছ কেন? বনু না হয় অবুঝ, পাগলামি করে। তুমি? তাই বলে তুমিও কি পাগলামি করছো ভাইয়া? তোমার কি এমন কাজ করা মানাচ্ছে? একটু থেমে রাশভারী কণ্ঠে পুনরায় বলল, রাকিব ভাইয়া তোমার অবস্থা দেখে ভয় পেয়ে আমাকে কল দিয়েছিল। তুমি যদি স্ট্রং না থাকো তাহলে মেঘকে কে সামলাবে বলো? তুমি তো জানো ভাইয়া, আমার জীবনে মেঘ আর তুমি সবচেয়ে কাছের মানুষ। তোমার বা মেঘের কিছু হলে আমি বাঁচতে পারবো না। প্লিজ পাগলামি করো না, রুমে চলো। প্রথম কথাগুলো শক্ত কণ্ঠে বললেও শেষের কথাগুলো বলার সময় তানবীরের গলা ভিজে আসছিল। আবির যেন বিরহের ন্যায় বসে আছে। তানবীর বেশ কিছুক্ষণ শান্ত কণ্ঠে আবিরকে বুঝিয়ে রুমে নিয়ে গেছে। আবিরকে শাওয়ার নিতে ঢুকিয়ে দিয়ে তানবীর ও নিজের রুমে চলে গিয়ে ফ্রেশ হয়ে এসেছে। আবিরের মুখোমুখি তানবীর বসেছে। ছাদে অন্ধকার থাকার কারণে আবিরের অভিব্যক্তি বোঝা যায়নি। আবিরের চোখ মুখ ফুলে আছে, দেখে বোঝা যাচ্ছে বেশ খানিকটা সময় কেঁদেছে। তার উপর বৃষ্টি, এখনও চোখ টকটকে লাল হয়ে আছে। তানবীর আবিরের হাতটা সামনে এনে এপাশ ওপাশ ঘুরিয়ে দেখল। হাতের অবস্থা খুব খারাপ। তানবীর ওষুধের বক্স থেকে একটা মলম বের করে অল্প অল্প করে লাগিয়ে দিচ্ছে। আবির দাঁতে দাঁত চেপে তা সহ্য করছে। গত 1 ঘন্টা যাবৎ আবিরকে বুঝিয়ে তানবীর রুমে এনেছে। এখন কোনোভাবেই রিয়েক্ট করা যাবে না। তানবীর যথেষ্ট শান্ত আর হাস্যোজ্জ্বল একটা ছেলে, তবে তার রাগ উঠলে কেমন যেন গম্ভীর হয়ে যায়। আবিরের হাতে মলম লাগিয়ে তানবীর আস্তে আস্তে বলল, ব্যান্ডেজ করে দিব ভাইয়া? আবির স্বাভাবিক কণ্ঠে জবাব দিল, ব্যান্ডেজ লাগবে না, খোলা থাকলে তাড়াতাড়ি ঠিক হবে। তানবীর স্বাভাবিক কণ্ঠে বলল, ভাইয়া খাবে না? আবির গম্ভীর কণ্ঠে উত্তর দিল, না। তানবীর কোমল কণ্ঠে বলল, প্লিজ ভাইয়া, চলো না, খেতে যাই। আবির নিরেট কণ্ঠে জানালো, আমি খাবো না বললাম তো, তুই খেয়ে নে। তানবীর বুঝতে পারলো ভাইকে জোর করে কোনো লাভ হবে না, তাই চুপচাপ রুম থেকে বেরিয়ে চলে গেল। আবিরের বাকি রাত কাটলো ব্যালকনিতে দাঁড়িয়ে। ধীরে ধীরে ভারী বর্ষণ কমছে, ঝিরিঝিরি বৃষ্টিও একসময় কমেছে। ফজরের নামাজ পড়ার জন্য আবির বসা থেকে বেরিয়ে গেছে, ফিরেছে ঘন্টা 2 পর। প্রতিদিন সকালবেলা নিচে রান্না আর পেপার পড়ার ধুম লাগলেও আজ ড্রয়িং রুম সম্পূর্ণ ফাঁকা। আবির দীর্ঘ পায়ে সিঁড়ি দিয়ে উঠল। মেঘের রুমে সবাই হুমড়ি খেয়ে পড়েছে। আলী আহমদ খান, মোজাম্মল খান, ইকবাল খান থেকে শুরু করে বাড়ির 3 কর্তী, এমনকি মিম, আদি আর তানবীরও উপস্থিত সেখানে। মেঘ শঙ্কিত হয়ে রইল। সবাই যেন একজোটে মেঘের উপর হামলা চালাচ্ছে। মেঘ সবার দিকে বারবার তাকাচ্ছে শুধু। মোজাম্মেল খান রাগান্বিত কণ্ঠে প্রশ্ন করলেন, বৃষ্টিতে ভিজতে গেছিলি কেন? বৃষ্টিতে ভিজলে যে জ্বর উঠবে সেই বোধ শক্তি কি তোর মধ্যে হয়নি এখনো? ইকবাল খান মোজাম্মেল খানকে শান্ত করতে ব্যস্ত। এর মধ্যে আলী আহমদ খান ধীরে কণ্ঠে বলে উঠলেন, এখন 1 মিনিট নষ্ট করা মানে একটা দিন নষ্ট করার সমান।
ইচ্ছাকৃত জ্বর বাঁধানো কি ঠিক হয়েছে তোমার? কথাটা শান্ত স্বরে বললেও এই কথার অভিপ্রায় অষ্টাদশীর বোধগম্য হলো। মালিহা খান, আকলিমা খানও যেন একজোটে বিলাপ শুরু করেছে। যে যার মতো প্রশ্ন করছে, কোথা থেকে ভিজে আসছিস, কখন গেছিলি, ভিজলি কেন, আরও কত কত প্রশ্ন। মেঘ নির্বাক চোখে শুধু তাকিয়ে আছে। সে কি করে বলবে আবির ভাই অন্য কোনো মেয়ের প্রতি কর্ণসার্ণ? এটাই সহ্য করতে না পেরে এমনটা করেছে। হালিমা খান কোমল কণ্ঠে বললেন, তোর জন্য খাবার নিয়ে আসি মা, অল্প খেয়ে নে প্লিজ। মেঘ সবার উপরে উঠার রাগ যেন মায়ের উপর ঝাড়ল। কাপা কাপা গলায় চিৎকার দিয়ে বললাম তো খাবো না, তেতো লাগে সব কিছু। কথাটা ঠিক মতো শেষও করতে পারলো না। আবির হাজির হলো রুমে। মেঘের দৃষ্টি আবিরের দিকে পড়তেই হঠাৎ কম্বল টানলো কপাল পর্যন্ত। আবির গম্ভীর কণ্ঠে বলল, এখানে এত ভিড় করার মতো কি হয়েছে? অসুস্থ রোগী দেখতে এসেছো? দেখে চুপচাপ চলে যাবে। রোগীকে এত প্রশ্ন করছো কেন? ডাক্তার কি বলেছে? ওরে কোনো প্রকার চাপ না দিতে, অনুগ্রহ করে ওকে একটু শান্তিতে থাকতে দাও। একদমে কথাগুলো বলল আবির। ইকবাল খান ভাতিজার রাগ বুঝতে পেরে শান্ত কণ্ঠে বললেন, না মানে মেঘ জেনে বুঝে বৃষ্টিতে কেন ভিজেছে এটাই সবাই জিজ্ঞাসা করছিল, আর কিছু না। আবির কণ্ঠ দ্বিগুণ ভারী করে বলল, ওর ইচ্ছে হয়েছে বৃষ্টিতে ভেজার, তাই ভিজেছে। তাছাড়া জ্বর হলে মাথা ফ্রেশ হয়। এখন সবাই নাস্তা করতে যাও। মেঘ কম্বলের নিচে থেকে ভেঙচি কেটে মনে মনে বলল, যার জন্য করি চুরি সেই বলে চোর। আপনি আমায় বাধ্য করেছেন বৃষ্টিতে ভিজতে, আর এখন সবার সামনে সেটা আমার ইচ্ছে বলে চালিয়ে দিচ্ছেন। বাহ হিটলার, বাহ কি বুদ্ধি আপনার। বাড়ির কেউ কোনো কথা বলল না। চুপচাপ সকলে রুম থেকে বের হতে লাগলো। আবির গম্ভীর কণ্ঠে বলল, তানবীর, মেঘের জন্য নাস্তা নিয়ে আয়। হালিমা খানও চলে গেলেন মেঘের নাস্তা রেডি করতে। মেঘ তখনও কপাল পর্যন্ত কম্বল টেনে রেখেছিল। রুম নিস্তব্ধ হয়ে যাওয়ায় মেঘ ভেবেছে সবাই চলে গেছে, তাই এক আঙুল আস্তে করে কম্বলটা কপাল থেকে নামাতেই চোখ পড়ল আবির ভাইয়ের শোণিত চোখের দিকে। মেঘ আর আবিরের চোখাচোখি হতেই আবির একটানা দুবার ভ্রু নাচালো। আবির ভাইয়ের এমন কাণ্ডে মেঘ হেসে ফেলল। তৎক্ষণাৎ মনে পড়ে গেল ও তো আবির ভাইয়ের উপর রেগে আছে। হঠাৎ মুখ গোমরা করে ফেলল মেঘ। আবির চেয়ার টেনে মেঘের বিছানার পাশে বসে মৃদু কণ্ঠে শুধালো, এখন কেমন লাগছে? জ্বর কি কমেছে? মেঘও ওষ্ঠ উল্টালো, কিছুই বলল না। আবির সহসা মেঘের কপালে হাত রাখলো, সাথে একবার গলায়ও হাত রেখে সঙ্গে সঙ্গে কপাল কুঁচকে হাত সরিয়ে নিল। তটস্থ হয়ে বলল, এখনও তো অনেক জ্বর। বসা থেকে উঠে টেবিল থেকে থার্মোমিটার নিয়ে বিছানায় বসে মেঘের জিহব্বার নিচে ধরল। মেঘ হা করে তাকিয়ে আছে আবির ভাইয়ের দিকে। আবির কপাল কুঁচকে তাকিয়ে রইল মেঘের দিকে। দুইজনই নিস্তব্ধ, দুই জোড়া চোখ গভীরভাবে অনুবন্দী। মেঘের বুকের ভেতর তোলপাড় শুরু হচ্ছে। এরই মধ্যে তানবীর গলা খাকারি দিয়ে রুমে ঢুকলো। তৎক্ষণাৎ দৃষ্টি সরিয়ে নিল আবির। তানবীরের কণ্ঠ শুনে মেঘও দৃষ্টি সরিয়ে ভাইয়ের দিকে চাইল। আবির থার্মোমিটার চেক করতে ব্যস্ত হলো। তানবীর ভাইয়ের দিকে প্লেট বাড়াতেই মেঘ চোখ গোল গোল করে তাকালো। মনে মনে বলল, এখনো কি আবির ভাই খাইয়ে দিবে না আমায়? আবির কোনো দিকে না তাকিয়ে ছোট করে বলল, তুই খাইয়ে দে। তানবীর বিস্ময় সহমত তাকালো আবিরের দিকে। আবির তানবীরকে চোখ দিয়ে ইশারা করতেই তানবীর স্বাভাবিক ভঙ্গিতে বলল, ঠিক আছে, আমি খাইয়ে দিচ্ছি। আবির বিছানা থেকে উঠে চেয়ারে বসে আছে। তানবীর মেঘকে উঠিয়ে খাওয়ানো শুরু করলো। মেঘ জোর করে অল্প অল্প খাচ্ছে। তানবীর মেঘকে এটা সেটা বলে বলে বোঝাচ্ছে আর খাওয়াচ্ছে। আবির যেন নীরব দর্শক, একবার ফোনের দিকে দেখছে তো একবার মেঘের খাওয়া দেখছে। কোনো মতে অল্প খেয়ে মেঘ শীতল কণ্ঠে বলল, আর খাবো না ভাইয়া। তানবীরও আর জোর করলো না, পানির গ্লাস এগিয়ে দিল মেঘের দিকে। খাওয়ার শেষে পানির গ্লাসে টেবিলে রাখতে রাখতে তানবীর বলে উঠল, ভাইয়া, বনুকে ওষুধগুলো খাইয়ে দাও প্লিজ, আমি নিচে যাচ্ছি, খুব ক্ষুধা লাগছে। তানবীর রুম থেকে বেরিয়ে নিচে চলে গেছে। আবির ফোন পকেটে রেখে টেবিল থেকে ওষুধ রেডি করে মেঘের দিকে এগিয়ে দিল। মেঘও মাথা নিচু করে ওষুধগুলো খেয়ে নিল। আবির নিরেট কণ্ঠে বলল, সাবধানে থাকিস। আবির চলে যেতে নিলে মেঘ আবিরের ডান হাত আঁকড়ে ধরে। সহসা আবির ব্যথায় উফ করে উঠল। মেঘ সঙ্গে সঙ্গে হাত ছেড়ে দিল। মেঘ ভেবেছে আবির ভাই হয়তো বিরক্ত হয়েছেন মেঘের ছোঁয়াতে। হঠাৎ মেঘের মনটা খারাপ হয়ে গেল। কাঁদো কাঁদো কণ্ঠে মেঘ বলল, আমি মরে গেলে আপনি। এটুকু বলতেই আবির অগ্নি দৃষ্টিতে চাইল অষ্টাদশীর দিকে। মেঘ কথা সম্পূর্ণও করতে পারল না।